ছোটবেলা থেকে কিন্তু ইচ্ছা ছিল, রাইট, যে প্রোগ্রামিং বা এ ধরনের কোনো কিছু করার আর কি। আর গ্রামে কি মানুষের হচ্ছে যে সেবা করবো মানুষের ওরা। সেবা করো আর কি, ওই কথাটা মনে পড়ে গেল আর কি। যেহেতু বাবা মায়ের ইচ্ছা ছিল যে মানে আমি গভর্নমেন্ট জব করব, প্রবলেম সলভিং খুব একটা ইন্টারেস্ট আসছে যে প্রবলেম সলভিং করবো। ফার্স্ট ইয়ার ডেম কেয়ার। আচ্ছা, এটা কখন আপনি মানে জানতে পারলেন বা বুঝতে পারলেন যে আমার নো সিকুয়েলের পাশাপাশি সিকুয়েল শিখতে হবে? এআই কে কোনো খেয়ে দিবে, খেয়ে নিজের রিপ্লেসমেন্ট না ভেবে নিজের পার্টনার হিসেবে নাও, দেখি কি হয় হইতে হইতে এতটুকু আসা। বলছিলেন যে অলিম্পিয়াডের প্রতি আপনার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল আর কি। এত পরিমাণে মজা লাগে এটার মধ্যে শান্তি মানে অনেক শান্তি লাগে। আমি তো তখন সবকিছু বন্ধ করে এবার ঘুমাই, কারণ এখানে নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসতেছে, নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে, নতুন নতুন ফিচার, যতটুকু সম্ভব প্রবলেম সলভিং করা, মানে লেগে থাকা। অভয় ভাই, আপনি ড্রপ আউট কেন হয়ে গেলেন? কিছুটা ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল, তাই আবার চিন্তা করলাম যে বয়স তো কম হয় না, বাবার পকেট থেকে আর কত কত নেব। তো ভাবলাম যে কিছু করা যায়, যে সময়টুকু ড্রপ আউট বা সেটা যদি ড্রপ আউট আপাতত হই, আপাতত পড়াশোনাটা একটু স্টপ রাখি, নেক্সট দেখা যাক কিছু একটা করতে পারলে আবার শুরু করব, এই চিন্তা ভাবনা নিয়ে আর কি ড্রপ আউট হওয়া। ওকে, আবার শুরু করা কি হয়েছে? আবার শুরু করার ইচ্ছে আছে। আচ্ছা, ইচ্ছাই আছে। সো এখন আপনি বর্তমানে একটা কোম্পানিতে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন। সো আপনার ছোটোবেলা থেকে কিন্তু ইচ্ছা ছিল, রাইট, যে প্রোগ্রামিং বা এ ধরনের কোনো কিছু করার আর কি। তো সেই জার্নি থেকে আজকের বর্তমানে হচ্ছে যে ওয়েব ডেভেলপার হওয়া, এর মধ্যে আসলে উত্থান পতন কীরকম ছিল? উদাহরণ বলুন, ছোটবেলা থেকে আসলে মানে ছোটবেলায় মানুষের মন তো একবারে একদিকে, একবার ছিল হচ্ছে সেনাবাহিনী হবো, একবার ছিল পাইলট হবো, একবার ছিল মেরিন ইঞ্জিনিয়ার হবো। পরে দিয়ে মানে একদম লাস্ট পর্যায়ে এসে দেখলাম যে না, প্রবলেম সলভিং এ খুব ইচ্ছে আছে। তারপর ওই দিক থেকে চেস করতে করতে এইদিকে আসা। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আর কি। যখন ছোটোবেলায় স্কুলে যখন এইম ইন লাইফ লিখতে বলতো সবাই, আমরা কিন্তু ম্যাক্সিমাম বলতাম যে আমি ডাক্তার হব, আমি গ্রামে কি হচ্ছে যে মানুষের সেবা করবো আর কি, ওই কথাটা মনে পড়ে গেল আর কি। সো আপনারও এরকম হচ্ছে যে পাইলট বা ইঞ্জিনিয়ার এরকম টাইপের স্বপ্ন ছিল আর কি। সো সাকসেসফুলি আপনি আজকে হচ্ছে একটা কোম্পানিতে ডেভেলপার হিসেবে জব করতেছেন, মাশাল্লাহ। সো আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই যে ড্রপ আউট হওয়ার পরে এই যে কোনো কিছু করার যে তাড়না, এটা আপনার মধ্যে কেমনে আসছে? অনেক সময় দেখা যায় কি, মানে ড্রপ আউট হয়ে গেলে মানে সমাজের চাপ, পারিবারিক চাপ, বা নিজেকে লুকিয়ে রাখতে হয় যে আমি আসলে ড্রপ আউট, আমি আসলে আমার কোনো পরিচয় নেই আসলে। অ্যাকচুয়ালি তখন স্টুডেন্টও বলা যায় না যে আমি পড়াশোনা করতেছি, বা চাকরিও করতেছি, এটা বলা যায় না আর কি। লাকিলি আপনি কিন্তু ড্রপ আউট হওয়ার পর একটা জায়গায় এসে আপনি কিন্তু হচ্ছে জব করতেছেন। তো সেই সময়টা আসলে কিভাবে হ্যান্ডেল করছেন? ব্যাপারটা হচ্ছে, ড্রপ আউট হলো অনেক জায়গা থেকে অনেক কিছু বলে যে কিভাবে কি করবি, বা যেহেতু বাবা মায়ের ইচ্ছে ছিল যে মানে আমি গভর্নমেন্ট জব করব, তো বাবা মা একটু শুরুতে বলছিল যে গভর্নমেন্ট জব করতে তো আর পারবি না, এখন কি করতে, তো বয়স শেষ হয়ে যায়। আমি বলছি গভর্নমেন্ট জব করি বা না করি সেটা পরে দেখা যায়, আপাতত কিছু একটা করি। তো ভাবলাম হচ্ছে যেহেতু এদিকে ইচ্ছে আছে, একটু ঘাটাঘাটি করার পর দেখতেছি হচ্ছে যে এদিকে স্কিলটা বেশ ম্যাটার করে। যদিও মানে ভার্সিটিতে অনেক স্কিল শেখা যায়, টিম ওয়ার্ক শেখা যায়, আরও অনেক রকমের দক্ষতা শেখা যায়। তো আর একা একা চলতে গেলে কিন্তু সব এলোমেলো হয়ে যায়। তো মানে বাবা মারা একটু কনভিন্স করা লাগছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, সমাজে অনেক কিছু বলে, তো ওইদিকে আর কান দিই নাই, যে ভাবলাম যে শুধু শুধু ওইদিকে এখনো অনেকে অনেক কিছু বলবে। আর বাবা মারে বলে রাখছিলাম যে যেহেতু গ্রামের দিক, তো বাবা মা বলছে বাইরের দিকে খুব একটা বলার দরকার নেই, যারা তারা জানে, আমরা আমাদের মতো করে ইয়ে করা করতো, বা জাস্ট বাবা মারে কনভিন্স করা লাগছে আর কি। দ্যাট মিনস আপনার লাইফে আপনার মা বাবার অনেক সাপোর্ট ছিল, কারণ দেখা যায় কি এরকম একটা ডিসিশন নিতে কিন্তু হচ্ছে অনেক ব্যাক পোহাইতে হয় আর কি। যে আমার বাবা মা মানে একেবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতে সাপোর্ট দিছে। মানে কখনো এরকম কোনো মানে অনেকে বলে না মানে খোটা টাইপ কোনো কিছু, এরকম কখনো কোনো কিছু বলে নাই। মানে যখন মানে একদম ডাউন হয়ে যেতাম, ডিপ্রেসড হয়ে যেতাম, বাবা কল দিয়ে বলতো, মা কল দিয়ে বলতো যে সমস্যা নাই, কি হয়েছে, আবার ট্রাই কর। তো ওইখান থেকে একটা সাপোর্ট পাওয়া। ওকে, নাইস। সো আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদেরকে বলা হয়তো স্কুল স্টুডেন্ট, আবার যখন আমরা কলেজে ভর্তি হই তখন আমাদেরকে বলা হয়তো কলেজ স্টুডেন্ট। যখন ইউনিভার্সিটি পড়ি তখন বলছে ঠিক আছে আমি অমুক ইউনিভার্সিটি পড়তেছি, আমি অমুক ইউনিভার্সিটি স্টুডেন্ট।
বাট ড্রপ হওয়ার পরে এরকম কোনো পরিচয় থাকে না, যেটা একটু আগে বলতেছিলাম। সো এখন আপনার পরিচয় যদি হচ্ছে একটু বলতেন। আপাতত এখনো আমার ভার্সিটির যে আইডি কার্ডের মেয়াদ আছে, তো সেই হিসেবে এখনো বলে চালাই দেই স্টুডেন্ট হিসেবে আছি। যদিও মানে জাস্ট ইন্টারভিউগুলোতে যখন যাই তখন ওখানে সত্যি কথা বলি যে আমি এই কারণে ড্রপ আউট হয়েছি। স্টুডেন্ট ছাড়া আর কি পরিচয় আছে বর্তমানে? স্টুডেন্ট ছাড়া বর্তমান চাকরিজীবী। ওকে, নাইস। সো এই চাকরিজীবী পর্যন্ত আসতে নিশ্চয় অনেক হচ্ছে কাঠকুটটা আপনাকে পার হইতে হয়েছে। তো আমরা আসলে জানতে চাই যে আপনার এই যে ডেভেলপমেন্ট করার যে ইন্টারেস্ট, এটা আসলে কখন থেকে শুরু হয়েছিল, বা কিভাবে আসলে আপনি এই লাইনের দিকে আসছেন? কারণ আপনার ছোটোবেলা থেকে হচ্ছে ইচ্ছা ছিল যে পাইলট হয়ে আকাশে বিমান ওড়াবেন, বা নাবিক হবেন, বা হইতেছে ইঞ্জিনিয়ার হবেন। তো লাকিলি কিন্তু আপনি ইঞ্জিনিয়ারের কাছাকাছি কিছু একটা হয়েছেন আর কি। আমি পুরোপুরি ইঞ্জিনিয়ার বলবো না, বাট মানে কীভাবে আসলে এই জিনিসটা? হ্যাঁ, মানে ছোটবেলা বলতে কি হাই স্কুলের শেষের দিক থেকে প্রবলেম সলভিং খুব একটা ইন্টারেস্ট আসছে, যে প্রবলেম সলভিং করবো। মানে হাই স্কুল থেকে? হ্যাঁ, হাই স্কুলের ক্লাস 8 থেকে। তো মোটামুটি তখন আবার আমি সব জায়গাতে মানে একদম ফ্লেক্স মারতাম, সায়েন্টিস্ট পুজন। ওয়াও। আমার মানে হাই স্কুলে দরজায় মেবি এখনো লেখা আছে, যদি থেকে থাকে আর কি, যদি রং করা না হয় ওখানে মনে হয় লেখা আছে। ওটাকে আপনি লিখছিলেন? হ্যাঁ, আমি লিখছিলাম। যখন মানে একবার পুজো হচ্ছিল, তো স্কুলে আবার পুজো হতো, সরস্বতী পুজো হতো, তো তখন আমি রং নিয়ে লিখে দিয়েছি। আবার স্কুলে থাকতে আমার এই প্রবলেম সলভিং মেন্টালিটির ক্ষেত্রে আমার একজন ফেভারিট ম্যাম ছিল, নুসরাত ম্যাডাম। তো উনি খুব মানে হেল্প করতো, আমার উৎসাহ দিত। আবার ছোটবেলা থেকে বাবার কাছ থেকে ম্যাথের এগুলো নিয়ে একদম বড় হওয়া, তো বাবাও আবার এদিকে হতো, মানে উৎসাহ দিত। তো এরপরে দিয়ে আমি ক্লাস 8 থেকে শুরু করলাম ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াডে যেতে। মাঝখান দিয়ে একটাতে ক্লাস 8 ক্লাস 8 না, ক্লাস 10-এর লাস্টের দিকে আমি ফিজিক্স অলিম্পিয়াডে ন্যাশনাল রাউন্ড পর্যন্ত যাওয়া হয়েছে। তো পরে দিয়ে মোটামুটি আমার ফ্রেন্ড সার্কেলটাও জানতো যে আমার প্রবলেম সলভিং খুব ইচ্ছা আছে। তো ইন্টার লাইফে আবার যখন আইসিটি আসছে, তখন আবার ইন্টার লাইফে শুরুর দিক তো মানে ইন্টারের মানুষের পাখা গজায়, আমারও পাখা গজাইছে। মাঝখান দিয়ে একদম পড়াশোনা থেকে সরে গেছি, সারাক্ষণ আড্ডা বাজিতে ছিলাম। এটা কি প্রথমে ছিল? হ্যাঁ, প্রথমে যাচ্ছিল। আচ্ছা, প্রচুর প্রথমে নিয়ে কিন্তু একটা কথা আছে যে ফার্স্ট ইয়ার ডেম কেয়ার। তো তখন এরপরে দিয়ে ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়ে আমি আমার শ্রদ্ধেয় স্যার প্রান্ত স্যার, তো ওনার কাছে আইসিটি পড়তাম। তো আমার ফ্রেন্ডের মারফতে উনি জানতে পারছে যে আমার প্রবলেম সলভিং খুব ইচ্ছে আছে। তো উনি প্রায় সময় যখন পড়তে যেতাম, উনি বিভিন্ন রকম প্রবলেম দিত। তো আমি বসে থাকতাম যে এগুলো কীভাবে সলভ করা যায়। উনি আমার হেল্প করতো, উনি আমার অনেক প্রচুর উৎসাহ দিছে। ইভেন সিএসসিতে আসা, ভর্তি হওয়া, এখান দিয়ে উনি অনেক হেল্প করছে। তো তখন থেকে আসলে ভাবলাম হচ্ছে যে না, এই দিক জিনিসটা খুব মজাদার। তখন আবার ল্যাপটপ ছিল না, তখন ওনার কাছে সি প্রোগ্রামিং করতাম হচ্ছে মোবাইলে। আচ্ছা। তো আর এমনি প্রবলেম সলভিংগুলো করতাম হচ্ছে খাতায়, যেগুলো খুব মানে কোনো সাইডটা তত কিছু জানতাম না। স্যারে যেগুলো দিত সেগুলো খাতার মধ্যে করতাম। মাঝখান দিয়ে করোনা আসছে, বাসায় বসে বসে কিছু ঘাটাঘাটি করা হতো। আমি করোনার সময়টাকে আমি যদি আমার একটা মানে রিগ্রেট যে জিনিসটা হয়, এটা আমার একটা রিগ্রেট হচ্ছে আমি করোনার সময়টা খুব ভালোভাবে কাজে লাগাইনি। ওকে। আমি ওই সময়টাতে মানে প্রবলেম সলভিং করছি, বাট খুব ওইভাবে মানে জোর দিয়ে করি নাই। সারাক্ষণ পরীক্ষা তো হইতেছে, বাদ দিয়ে দেখ এরকম অবস্থা নিয়েছিলাম। না হয় এনিমে, মুভি এইসব নিয়ে পড়ে থাকতাম। মা অনেক বকাঝকা দিত, বলতে তুই নাকি ইঞ্জিনিয়ার হবি, এই হবি, তুই এগুলোকে কি করবি। তো পরে দিয়ে ভাবলাম যে পরে দিয়ে করোনা গেলো। করোনা যাওয়ার পরে এখন ভার্সিটির পরীক্ষা দিলাম, কোটাতে আসলো না, মানে আসলে একদম কানে গোড়া দিয়ে। তো পরে দিয়ে এখন কি করা যায়, তো বাবা আমার ইচ্ছে ছিল ডাক্তার হবে ছেলে, ডাক্তার হলো না। পরে দিয়ে ইচ্ছে হয়েছিল যে গভর্নমেন্ট জব করবে, তাও হইলো না। তাহলে তুই কী করবে, আমি বলছি আমি ইঞ্জিনিয়ারিং করি। তো বাবা মা মানে একটু কষ্ট করে হলো আমার ভর্তি করাইছে। তো ভর্তি করানোর পর দিয়ে 1 বছর হইলো। তখন ভাবলাম যে ঠিক আছে, এবার তো এই জিনিসটা এবার প্রফেশনাল নেওয়া দরকার, এবার কি করা যায়। তো একবার একটা ভিডিও থেকে আমি দেখছিলাম হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের ইয়েটা ছিল। তো আমি জাভা স্ক্রিপ্ট নামটা ভুলে গেছি, ভুলে যায় ভাবছি কি জাভাস্ক্রিপ্ট 1। জাভাস্ক্রিপ্ট 1? হ্যাঁ, আমি এটা ভাবা শুরু করেছি। ভাবা শুরু করে 6 মাস ধরে জাভা শেখা শুরু করছি। বেসিকটা শেষ হয়েছে, জাস্ট ফ্রেমওয়ার্কে ঢুকবো। তখন কিছু সমস্যা, পার্সোনাল কিছু প্রবলেম হয়। তখন ভাবলাম না, এবার যেভাবে ঢুকতেই হবে, আমার প্রফেশনাল ক্যারিয়ারে ঢুকতে হবে, নাহলে এভাবে থাকা যাচ্ছে না।
পরে দিয়ে এবার আরো ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পর দেখলাম হচ্ছে যে না আমি তো ভুল শিখলাম, আমি শিখবো জাভা স্ক্রিপ্ট, আমি ধরে বসছি জাভা। বাহ, পরে দিয়ে আবার ভাবলাম যে না ঠিক আছে এবার তাহলে দেখা শুরু করে। তখন প্রোগ্রামিং হিরো L1-এর যে ভর্তিটা শেষ হয়ে গেছে, তো মাঝখান দিয়ে আরো 6 মাসের মতো সময় ছিল। এর কোন ব্যাচ ছিল? আমার ছিল হচ্ছে ব্যাচ 7, যদি আমাদেরকে বলা হয় লাকি 7। ওকে, তো ভাবলাম হচ্ছে 6 মাস কি করব, তখন আবার ভার্সিটি কন্টিনিউ চলতেছিলাম। ভাবলাম ভার্সিটিটা কন্টিনিউ করি, আর যেহেতু এখানে করব আগে ভাগে কিছু একটা শিখে রাখি। তো ছোটবেলা থেকে আবার বাবা মানে পরীক্ষার আগে মানে আমার আগে সবকিছু আগে ভাগে শিখে রাখতো যাতে কোনো টিচারের কাছে গেলে বা স্কুলে গেলে কোনো সমস্যা না। তো ভাবলাম যে যেহেতু ওইখানের মধ্যে অনেকে আসবে আমার মতো, তো আমি আগে ভাগে একটু শিখে রাখি। তো আনিসুল ইসলামের ভাইয়ের ভিডিও দেখা শুরু করলাম, ওইখান থেকে মোটামুটি রিয়েক্ট এক্সপ্রেস.js পর্যন্ত শেখা হয়ে গেছে। তো লেভেল 1-এর ভালো মতো হয়েছে। তো লেভেল 1-এর শেষের দিকে একটা চাকরি হয়। পরে দিয়ে চাকরি হওয়ার পরে ভাবলাম হচ্ছে যে না আমার আরো কিছু শেখা দরকার, মানে আমার একটা হচ্ছে কি মানে শিখতে ভালো লাগে, যে ডকুমেন্টেশন নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, যে নতুন নতুন আরো জিনিস আসতেছে, এখন তো আরো AI আসছে, চ্যাটজিপিটির সাথে আরো কথা বলতে বলতে আরো অনেক কিছু শেখা যায়, মানে জোস ভাবে ওইটা একদম টিচারের মতো কাজ করে। সুযোগকে আলাপ করা যায়। হ্যাঁ, তো ভাবলাম হচ্ছে যে একটু ঘাটাঘাটি করতে করতে দেখলাম হচ্ছে যে আমি শুধু মানে নো এসকিউএল ডাটাবেস পারি, কিন্তু মানে নো এসকিউএলটা নতুন আসছে, কিন্তু মাই এসকিউএল নিয়ে প্রচুর পরিমাণে কোম্পানি কাজ করতেছে। ইভেন ফ্যাংয়ের যে ইয়েগুলো সেগুলোর মধ্যে এরা মানে এসকিউএল ডাটাবেস খুব প্রেফার করে। আচ্ছা, এটা কখন আপনি মানে জানতে পারলেন বা বুঝতে পারলেন যে আমার নো সিকুয়েলের পাশাপাশি সিকুয়েল শিখতে হবে? যখন আমার জবটা হচ্ছিল, জবে থাকাকালীন আমি দেখলাম হচ্ছে যে আমার অনেক জায়গাতে মানে মানে গ্যাপ রয়ে গেছে, যে আমি অনেক কিছু পারতেছি না। তো মানে স্পেশালি ব্যাকএন্ডের দিকগুলা, মানে আমি এই ডাটাবেস স্কেলিং কীভাবে করে সেটা পারতেছি না, কীভাবে এফিসিয়েন্টভাবে করতে হয় সেটা পারতেছি না। আমার যে টার্ড অপারেশনগুলো লিখতেছে সেগুলো অনেক টাইম নিচ্ছে। তো ভাবলাম যে কী করা যায়, এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর ভাবলাম হচ্ছে যে না আমার এই জায়গা দিয়ে ইয়ে করা। তো পরে দিয়ে লেভেল 2 এখানে আবার সেম কাজ হয়েছে। আমি ভর্তি হব মানে যখনই সিদ্ধান্ত নিয়েছি ভর্তি হবো, তো তখন দেখি ভর্তির সময় শেষ। বাহ, আপনার সাথে সবসময় এরকম হয়। পরে দিয়ে ভাবলাম হচ্ছে যে না এবার তাহলে আবারও সেম কাজই করি, যে মঙ্গুস এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি। তো এই লেভেল 3-তে ভর্তি হওয়ার আগে দিয়ে লেভেল 2-তে ভর্তি হওয়ার আগে দিয়ে এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করছে। তো ঘাটাঘাটি করাকালীন ভাবলাম হচ্ছে যে সব কিছু হয়েছে, বেসিকটা করা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি প্রবলেমে পড়তাম যেটা আমার কাজগুলো ইন্ডাস্ট্রি গ্রেড হইতো না, কারণ একা তো কোন জিনিসটাতে কিভাবে রিফ্যাক্টর করা লাগতেছে, কিভাবে এটারে আরো স্কেলেবল করা যায়, ইফিশিয়েন্ট করা যায়, আমি শিখতে পারছি ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রি গেট ভাবে শিখা হয় নাই। তো ভাবলাম হচ্ছে যে সামনে আসতেছে ওইটা থেকেই শিখা। আমার মাঝখান থেকে শিখা এই যে মানে ইন্ট্রোডাকশন বা সূচিপত্র যেগুলো যেখান থেকে পাই সেটা হচ্ছে লেভেল 2 এর যে ওয়েব পেজে যেগুলো আছে সেখান থেকে নেয়া। তো এখান থেকে এগুলো শিখলাম, তারপর এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে সেখান থেকে ওইখানে মনোযোগ দিয়ে করতে থাকলাম। মাঝখান দিয়ে আবার নানা উত্থান পতন আসলো, একদম লাস্ট পথ যে হবে না বলতে হইলো। কি ধরনের উত্থান পতন আসছে? যেমন এই যে বন্যা আসলো, তারপর হ্যাঁ বন্যা, আমাদের বাড়িতে একদম ঘরের পানি ঢুকে গেছে। তারপরে আবার আন্দোলন ছিল, তখন তো সবকিছু বন্ধ ছিল। তো এর মাঝখান দিয়ে অনেক গ্যাপ হয়ে গেছে, আমার অ্যাসাইনমেন্টগুলো বাকি রয়ে গেছে। পরে দিয়ে ভাবলাম যে কি ছেড়ে দিব নাকি ছেড়ে দিব না। পরে দিয়ে মাঝখান দিয়ে ঝঙ্কার ভাই একটা সেশন নিয়েছিল যে যদি ছেড়ে দাও তো ছেড়ে দিলাই, আর লেগে থাকলে তো একটা কিছু না একটা না হয়, এটা হইলো না কিন্তু আরেকটা হইলো, সেটা এখন কি হবে সেটার উপর বলা জানে, কিন্তু লেগে থাকলে এটা হবে না তো আরেকটা তো হবেই। রাইট, মানে আমাদের লাইফে সবচেয়ে সহজ ডিসিশন হচ্ছে ছেড়ে দেওয়া আর কি। মানে যে কোনো কিছু, আমি কোনো একটা কাজ করতেছি, ছেড়ে দিলেই ইজি সমাধান, একদম সহজ, মানে কোনো কষ্ট কিন্তু নেই, ছেড়ে দিলাম। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে যদি মানে আমার চাকরি না হইতো, কিন্তু আমি তো এক্সপিরিয়েন্স পাইছি, আমি তো শিখে হয়েছে। তো মানে এখানে কোনো মানে যদি লস ধরি লস, রাইট, আর যদি গেইন ধরি তাহলে গেইনই হচ্ছে। তো সেখান থেকে এখন উপরে ভরসা রাইখা করলাম চেষ্টা, অ্যাসাইনমেন্ট সবগুলো জমা দিলাম, জমা দিয়ে তারপর বুট ক্যাম্পে ঢুকলাম। বুট ক্যাম্প থেকে আরও অনেক কিছু হলো। তারপরে গত 1.5-2 মাসে প্রায় অনেকগুলো অ্যাপ্লাই করা হলো, ইন্টারভিউ দেওয়া হলো অনেকগুলা। তারপরে এই জানুয়ারিতে একটা ইন্টারভিউ দিলাম, তারপর জানুয়ারিতে হলো আর কি। ওকে, দ্যাট মিনস যতটুকু বুঝলাম যে আপনার যে ফান্ডামেন্টাল নলেজের যে স্ট্রং সেটা হচ্ছে আপনার L1 থেকে হয়েছে, এবং আপনি L1-এ হচ্ছে ফ্রন্ট এন্ড ফোকাস প্লাস ব্যাক এন্ডের টুকটাক জিনিসপত্র শিখছেন, অর্থাৎ আপনার হাতে করিটা L1 থেকে হয়েছে।
এবং L2-তে এসে আপনি আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে প্রজেক্টগুলো কেমন হয়, কেমনে বিল হয়, বা কীভাবে করতে হয়, বা কীভাবে থিঙ্কিং করতে হয়, এই জিনিসপত্রগুলো বিকাশ আসলে লেভেল 2-তে করছে আর কি। তারপর সেটা আপনি অ্যাপ্লাই করছেন এবং আজকের এই পজিশনে আসছেন আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি ফেসবুকে বিভিন্ন বড় ভাইদের ইয়ে থেকে জিনিসটা দেখতে পারলাম আর কি, মানে মাঝখান দিয়ে তো আসছে যে এআই জব খেয়ে দিবে, তখনও মানে অনেক ভয় পেয়ে গেছে কি করব। তো অনেক বড় ভাইরা আছে, তো ওরা বলতেছে জব খাবে তো ঠিক আছে, তো তাই বলে তো ওইটা নিয়ে বসে থাকলে হবে না। এআই জব খাবে, এআই তারা তোমার ফান্ডামেন্টাল জিনিসটা ভালো করে জানতে হবে, যাতে এআই জব খাইতে গেলে তোমারটা দেখে না খাইতে পারে। অর্থাৎ তুমি এআই কে দিয়ে ইউজ করে তুমি হচ্ছে বেটার আরো আমি প্রোডাক্টিভিটি একটু যাতে এআই কে কোনো খেয়ে দিবে, খেয়ে নিজের রিপ্লেসমেন্ট না ভেবে নিজের পার্টনার হিসেবে নাও। তো তখন থেকে বা আরো ফান্ডামেন্টালটা একটা গুরুত্বভাবে দিলাম। নর্মালি হয় কি, চ্যাট জিপিটি থেকে আমরা কোনো কিছু মানে কপি পেস্ট করতে পারি না। আমি এই জিনিসটা বানাইতে বললো, আমরা বানাইলাম, বানানোর পর দিয়ে দেখতেছি হচ্ছে যে না, কোডটা কাজ করে না। এখন আমার যদি ফান্ডামেন্টাল নলেজটা যদি ভালো মতো না হয়, আমি কিভাবে বুঝবো যে আমার এই জায়গাতে ভুল হয়েছে না এই জায়গাতে ভুল হয়েছে, বা কোন জায়গায় মডিফিকেশন লাগবে? চ্যাট জিপিটি গুলো কিন্তু মানে এআই গুলো কিন্তু একদম ফুল কোড করে দিতে পারতেছে না। ওরা ওদেরকে ভেঙে ভেঙে কোন জায়গাতে কি হয়েছে ওই প্রম্পটগুলো দেওয়া লাগতেছে। তো যদি কারো ফান্ডামেন্টাল নলেজটা যদি ওরকম ভালোভাবে না হয়, তাহলে ওই যে জায়গাতে ভুলগুলো আছে সেই জায়গাতে সে ধরতে পারবে না। এআই যা করে দিয়ে সেটা করে দিছে, এআই না হলে শেষ। ওইখান থেকে বিভিন্ন বড় ভাইয়ের সাজেশন নিলাম, তো ওদের ইয়া থেকে মানে ফান্ডামেন্টালগুলোতে একটু খুব গুরুত্ব দিলাম, জাভা স্ক্রিপ্টের কোডগুলো একটু ভালো মতো ঘাটলাম। মানে মোট কথা যেহেতু জাভা স্ক্রিপ্ট এনভায়রনমেন্টে ওইটা নিয়ে একটু ভালো মতো ঘাটা হইলো আর কি। সো যখন আপনি জাভা থেকে জাভা স্ক্রিপ্ট শিখলেন আর কি, তখন আপনার কাছে কেমন ফিল হয়েছে আর কি? জাভাতে তো সবকিছু হচ্ছে আপনার ডাটা টাইপ ইয়ে করে দেওয়া যায়, অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড। তো সবগুলোতে ইন্ট, স্ট্রিং, তারপর সেমিকোলন সবকিছু দেওয়া লাগে। জাভা যখন শেখা শুরু করলাম, জাভা স্ক্রিপ্ট সরি, কি রে কোনো কিছু দেওয়া লাগতেছে না, এমন লিখে দিলে সব হয়ে যাইতেছে, মজা লাগতেছে, অদ্ভুত লাগতেছে। আমার আর কোনো মানে এরর খাইতেছি না, আমি কোন জায়গায় যে কি হতেছে আমার কোনো কিছু দেখা লাগতেছে না, আমার সেমিকোলন দেওয়া লাগতেছে না, ধুমায় মারতেছি, লিখতেছে কনসোল লক হয়ে যেতেছে। তো জিনিসটা অনেক মজা লাগছিল। তারপরে জাভা বা সি এগুলোর ক্ষেত্রে আবার টার্মিনালে দেখা লাগে, কোনো একটা একদম রঙিন কোনো ইন্টারফেস মানে শুরুতে দেখা যায় যখন বেসিক করা যায়। তো জাভা স্ক্রিপ্টের আগে তো HTML CSS করা হয়েছে, তো সেগুলোতে আমি আবার আমার ইন্টারফেস দেখতে পাচ্ছি কেমন করতেছে, তো জিনিসটা মজা লাগতেছে। আমি যখন ক্যানভাস নিয়ে কাজ করতেছি, তো ক্যানভাসের মধ্যে জাতীয় পতাকা আঁকলাম, তো ক্যানভাসে জাতীয় পতাকা আঁকলাম, আমি জিনিসটা মজা লাগতেছে যে জাতীয় পতাকায় কে ফেলছি। তারপরে 3D কাজগুলো মানে কাজগুলো যখন করতেছি, তখন রুবিক্স কিউব একটা 3D করছিলাম, তো জিনিসগুলো মজা লাগতেছে যে আমি এতটুকু চেঞ্জ করলাম, এতটুকু হয়েছে, এতটুকু চেঞ্জ করলাম, এতটুকু হয়েছে। তো ওই মজায় শেখা হইলো আর কি। আচ্ছা, আমি এই পর্যন্ত যতজনের সাথে কথা বললাম ম্যাক্সিমাম এরকম ছিল হচ্ছে যখন আমরা কোনো একটা কিছুর ভিজুয়ালাইজেশনটা দেখতে পারি তখন আমাদের কাছে আসলে অনেক মজা লাগে আর কি। যেমন আমার একটা কথা মনে পড়ছে যে যখন নতুন নতুন শিখতেছিলাম তখন আমি একটা ফটো গ্যালারি তৈরি করছিলাম আর কি, বিভিন্নভাবে ফটোগুলা নড়াচড়া করতেছিলাম, তখন ওই ভিউটা আসলে আমাকে খুব খুব মজা দিছে আর কি, যে আসলে এরকম প্রজেক্ট করতে বা এরকম প্রোডাক্ট বিল্ড করতে আসলে অনেক মজা আর কি। সো অভি ভাই, আপনার লাইফে আপনি ড্রপ আউট হয়েছেন, তারপর হচ্ছে যে আপনি ঘুরে দাঁড়িয়েছেন, L1 করছেন, L1 পরে একটা জব করছেন, ওই জবের পরে হচ্ছে আপনি কোনো একটা কারণে হয়তো বা জবটা ছেড়ে দিয়েছেন, তারপর আপনি নতুন করে L2 শুরু করছেন। তো আমরা অনেক সময় কি আমরা মানুষ হিসেবে ভেঙে পড়ি আর কি, একটা সময় কি আমরা আসলে আর পারি না আর কি নিতে। দেখা যায় কি আমাদের দেখা যায় কোর্সেও যে অনেক স্টুডেন্ট হচ্ছে যে ওই একটা পর্যায়ে যাওয়ার পর আর কিন্তু আর চেষ্টা করে না আর কি, আর যারা চেষ্টা করে তারা হচ্ছে লাইফে কিন্তু কিছু না কিছু হয়ে যায় আর কি। সো আসলে এই মাইন্ডসেটটা কীভাবে আসলে আপনি ক্র্যাক করছেন? কারণ আপনি কিন্তু মাঝখানে অনেকগুলা উত্থান পতনের মধ্যে দিয়ে গেছেন, আর বন্যা জিনিসটা তো একটা ন্যাচারাল ডিজাস্টার আর কি, যে মানে এটা থেকে আসলে বের হওয়াটা অনেক টাফ, সেখান থেকে আপনি আবার বেস্ট জিনিস শেষ করছেন। তো আমি আপনার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে আসলে খুব মানে মাইন্ডসেটের একটা মানে স্ট্রংনেস যে আছে, যে একটা বলে স্ট্রং মাইন্ডসেট, এটা আসলে আপনি কীভাবে করছেন? মানে আমি একটা জিনিস সবসময় শুনে আসছি যে সবসময় পজিটিভ থাকার, নেগেটিভ তো সব, যদি নেগেটিভ ভাবে চিন্তা করো নেগেটিভ হবে। আবার আরেকটা জিনিস দেখতাম মানে বিভিন্ন জায়গায় শুনতাম হচ্ছে যে মানে আমরা যদি পজিটিভ ভাবে চিন্তা করি সাবকনসিয়াস ভাবে আমাদের পজিটিভটাই হবে। তো ভাবলাম হচ্ছে শুধু নেগেটিভ ভেবে যদি বসেই থাকি, তো বসে থাকলে তো বসেই থাকলাম। তো শুধু তো এখন যেহেতু আমি এখন গ্র্যাজুয়েশন করতেছি না বা করতে পারতেছি না, তো এখন আমি যদি এই জায়গা থেকে যদি ছিটকে পড়ে যাই তাহলে আমার কি হবে? আমি তো শেষ। আমার এখন আমার ফিউচারের দিকে দেখতে হবে। আমি ফ্যামিলির বড় ছেলে, তো আমার ফ্যামিলিটাও দেখতে হবে। বাবার বয়স হয়েছে,
আমি তখন আমাকে অনেকে অনেক কিছু বলছে যে যদি না হয় তাহলে কি করো, অন্যদিকে ট্রাই করো। ভাবলাম হচ্ছে ট্রাই করা যায়। আমি একটা মানে একটা মানে একটা গোল সেট করেছি যে এই সময়ের মধ্যে যদি না হয় ছাইড়া দিব। তারপর এরকম অনেকবার গোল সেট করছি যে ছাইড়া দিব। তারপর ভাবতেছি না, ছাইড়া দিলে তো ছাইড়া দিলাম, এখন একটু লেগে থাকে, একটু দেখি কি হয় হইতে হইতে এতটুকু আসা। আচ্ছা, এখানে একটা ঝংকার ভাইয়ের বিখ্যাত উক্তি আছে যে কি আছে জীবনে। যারা এই কি আছে জীবনে বলে নেমে পড়ে, যুদ্ধ করে, এবং তারাই আসলে সাফল্য নিয়ে আসতে পারে আর কি। সো আমি বলবো হচ্ছে যে লেগে থাকলেই আসলে কিছু না কিছু হবে, আর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো কিছুই হবে না আর কি। আমি একটা চিন্তা করতাম কি, হয়তো হয় নাই, হবে, দেরি হচ্ছে, মানে অন্য কিছু তো হচ্ছে না, বা আমি তো মরে যাচ্ছি না, আমার তো খারাপ কিছু হচ্ছে না, বা কারো ক্ষতি করতেছি না, একটু লেগে থাকি না, কি হয় দেখা যাক। রাইট। আর আরেকটা জিনিস হচ্ছে লাইফের ক্ষেত্রে সব কিছু সবার সাথে মিলবে না আর কি। আমরা অনেক সময় অন্যের সাথে কিন্তু মিলাই, যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, যে অনেকে কিন্তু হচ্ছে যে ইন্টারের পর কিন্তু একটু গ্যাপ দেয় 1-2 বছর, আবার ওই সময় কিন্তু হচ্ছে যে কেউ হচ্ছে ইউনিভার্সিটি শুরু করে ফেলে, আবার কেউ ইউনিভার্সিটি 3.5 বছরের মধ্যে শেষ করে ফেলে, কেউ 4 বছরে করে, কেউ আবার মাঝখানে গ্যাপ দিয়ে 5 বছরে করে। আমার কিছু ব্যাচমেট আছে, ওরা ওরা ইভেন ওরা বর্তমানে এক একটা কোম্পানি ওন করে। ওকে, মানে ভার্সিটিতে থাকতে ওদের অনেকে প্রায় 2-3টা কোম্পানিও আছে। তারা ইন্টারের পরে মানে একটু গ্যাপ দিছে, করোনার সময়টা আর কাজে লাগাইছে। ওরা মানে অনেক স্কিলফুল, অথচ আমরা একই সাথে পড়তেছি। তো কিন্তু ওরা ওরা কোম্পানি ওন করে, ওদের এক একজনের 5-6 বছরের অভিজ্ঞতা। ওকে। সো বিষয়টা হচ্ছে সাকসেসটা নির্ভর করে সিচুয়েশনের উপরে, ভাগ্যের উপরে, আর হচ্ছে চেষ্টার উপরে। কারণ চেষ্টা করলে বাকি সব কিছু কিন্তু অ্যালাইন হয়। এখন কার কখন হবে সেটা শুধুমাত্র উপরওয়ালা জানে। তো আমাদের আসলে নিজেকে নিজের সাথে কম্পেয়ার করতে হবে, বাকিদের সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না। সো আমি নিজেও হচ্ছে যে যখন আমার বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন লাগে, তখন আমি চিন্তা করি যে আমাকে আসলে কম্পেয়ার করতে হবে আমার নিজের উপরে, যে আমি গতকালকে কী ছিলাম, আজকে কি হচ্ছি, এবং ভবিষ্যতে আমার কোনো রোড প্ল্যান আছে কিনা, যে আমি কি হইতে যাব আর কি। তো যখন আমি ওই ভিজুয়ালাইজেশনটা দেখবো, যখন আমি ওই ইমাজিনেশনটা আমি দেখবো, তখন আসলে আমাকে ভিতর থেকে ইন্সপায়ার করবে যে আমি ওই জায়গায় যাব আর কি। মাঝখান দিয়ে আবার আরেকটা জিনিস ইন্সপায়ার করছিল, ঝংকার ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম। উনি প্রথম দিয়ে যখন ওনার মানে ইয়াতে আমেরিকায় গেছিল, মাঝখান দিয়ে ওনার জব চলে যায়, 3 মাসের মধ্যে ওনার জব পাওয়াই লাগবে, না হলে ওনার দেশে ব্যাক করা লাগবে। ওই 3 মাসে যে ওনার যে পরিশ্রম বা যেভাবে ওনার উনি ওইখানে দেখছিলাম। তো ভাবলাম হচ্ছে উনি 3 মাসে যদি জব পাইছে, উনি বুয়েট থেকে পাশ করা, বাইরে যাওয়া, তো ওনার 3 মাস লাগছে, আমার একটু বেশি লাগতেই পারে, আমি ড্রপ একটু বেশি লাগতেই পারে। উনি যেহেতু কোনো রকম ইগো না রেখে যে আমার হচ্ছে না, দূর ছাড়া দেবে, এরকম না দেখে করছে, যেহেতু উনি যেহেতু আমাদের মেন্টর, ওনার থেকে শিখা, আমরা একবার ট্রাই করে দেখি। তো ওনার এই পোস্টটা অনেক মানে অনেক ইন্সপায়ার করছিল আমাকে। আমার অনেকজন ফ্রেন্ড ছিল যারা এখন L2-তে ছিল, ওরা অনেকে জব করে। তো ওরাও পর্যন্ত মানে এই জিনিসটা দেখে অনেক ইন্সপায়ার হয়েছে যে লেগে থাকি, কি হয়। সো এরকম কিন্তু ভয়ার আসলে অনেক স্ট্রাগলের কাহিনী আছে। আমরা যখন মানুষের স্ট্রাগলের কাহিনীগুলো যখন শুনি, তখন আমাদের কিছুটা হলেও মোটিভেট করে আর কি, যে আগায় যাওয়ার আর কি। অনেকের ক্ষেত্রে হয়তো মোটিভেশনটা অনেক লং টাইম পর্যন্ত থাকে আর কি। সো কেউ যদি আসলে ভয়ার স্ট্রাগল নিয়ে জানতে চাই, তাহলে হচ্ছে যে আমাদের ভাইয়ার একটা বই আছে যে গোয়িং থ্রু স্ট্রাগল, এই বইটা পড়তে পারে। এখানে ভাইয়া তার জীবনের যে উত্থান পতন সব কিছু নিয়ে হচ্ছে মোটামুটি লিখছে। সো আমরা যখন হচ্ছে কারোর স্টোরি পড়ি, তখন আসলে নিজের মধ্যে ওই জিনিসটা করার চেষ্টা করি, ইন্সপায়ার হয় আর কি। সো আমার লাইফে এরকম ইন্সপিরেশনের জিনিসপত্র আছে, আপনার লাইফেও আছে। সো আসলেই সত্যি কথা বলতে কি, আশাই মানুষকে বাঁচিয়ে রাখে আর কি। যখন আমরা আশা দেখি, মানে একটা কোনো কিছু পাওয়ার আশা করি, তখন আসলে আমরা ভিতর থেকে কাজটা করি আর কি। কারণ আলটিমেটলি এই যে আপনি যে জব করতেছেন, এটা আপনি স্বপ্ন দেখছিলেন যে আমি একদিন জব করব, রাইট? সো আশায় আসলে মানুষকে বাঁচায় আর কি। সো ওই ভাই, আপনি L1ও করছেন, L2ও করছেন, এই পর্যন্ত আসছেন। সো আবার আপনি ভার্সিটি থেকে ড্রপ আউটও হয়েছেন, বিভিন্ন জিনিসপত্র আপনার লাইফে চলতে আছে আর কি। সো এখন আপনার ফিউচার প্ল্যান কি, বা ফিউচার প্ল্যানটা কীভাবে? দূর যাবো, এখন তো মানুষের তো জীবনের কোনো নাই আপাতত। আসে যে এখানে করতেছি সেখানে একটু ভালোভাবে করি, তারপর নেক্সট দেখা যাক কি হয়, যদি কখনো সম্ভব হয় পড়াশোনাটা চালু করবো, এতটুকুই। ওকে। তো মানুষের তো বিভিন্ন রকম গোল থাকে, যে 3 বছর পর বা 5 বছর পর। আপনার এরকম কি কোনো গোল নাই? অতটুকু বাঁচি,
আচ্ছা, অতটুকু বাঁচবেন তারপর করবেন আর কি। ওকে, ঠিক আছে। আপনার ছোটবেলায় আপনি বলছিলেন যে অলিম্পিয়াডের প্রতি আপনার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল আর কি, আর সেখান থেকে হচ্ছে আপনি আসলে সিএসসির দিকে হচ্ছে আসলেন আর কি। সো এখনকার সময় যারা ক্লাস 9-10-এ আছে আর কি, তাদের আসলে অলিম্পিয়াড বা এ ধরনের অ্যাক্টিভিটির সাথে কতটুকু আসলে যুক্ত থাকা উচিত, বা তাদের হচ্ছে কতটুকু প্রোগ্রামিং শেখা উচিত? প্রোগ্রামিং কিংবা অলিম্পিয়াড এই জিনিসগুলো আসলে আসে হচ্ছে যে আপনার মানে প্রবলেম সলভিং বা মানে চিন্তা কতটুকু করতে পারে সেই জিনিসটা থেকে। আমরা নর্মালি ক্লাস 9-10-এ যে বইগুলো পড়ি, অলিম্পিয়াডে কিন্তু সেখান থেকে কোনো কিছু আসতেছে না, কিংবা একদম সূত্র ধরেই যে সব কিছু সলভ করে ফেলতে পারবো। ম্যাথ অলিম্পিয়াডে কথা ধরলেই মানে একদম সূত্র ধরে সব সলভ করে ফেলতে পারবো সেরকম কিন্তু আসতেছে না। আমরা ফিজিক্সের যে তথাকথিত সব সূত্র ইউজ করলে আমরা সব প্রবলেম সলভ করে ফেলতে, সেরকমও না। সকল সূত্র মিলাই এবার এগুলোরে বের করে করে মানে ভেঙে ভেঙে এক একটা প্রবলেম সলভ করতে হয়। তো জিনিসগুলো মানে খুব চিন্তা শক্তির যে বিকাশটা সেটা ঘটায় আর কি। তো যখন ওরা এই মানে স্পেশালি যে আইসিপিসি বলেন কিংবা প্রবলেম সলভিং বলেন বা ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, এদেরগুলো যে প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং হয়। মানে প্রবলেম সলভ করতে পারি বা না পারি, প্রবলেমগুলো প্রত্যেক মজা লাগে ও চিন্তা করা যে কিভাবে সলভ করব। যেমন আমার একটা মনে আছে যে ম্যাথ অলিম্পিয়াডের একটা প্রশ্ন আছে যে একটা কিউবের চারপাশে দেওয়া আছে, আর পিঁপড়া একটা একটা চিনি নিয়ে এই পাশ থেকে ওই পাশে যাবে, কতক্ষণ সময় লাগবে। মানে এরকম বেশ কিছু প্রবলেম আছে, জিনিসগুলো অনেক মজা লাগে। যে সলভ করতে করি বা বানাবো সেটা পরে কথা, আগে প্রবলেমটা দেখি, পড়ি, মজা লাগছে, এবার প্রবলেমটা নিয়ে ভাবি, এবার দেখতে হবে যে প্রবলেমটা বুঝতে পারতেছি কিনা। যদি প্রবলেমটা বুঝতে, আমি একটা জায়গায় পড়ছি যে প্রবলেম বুঝতে পারলে ওই প্রবলেমের অর্ধেকটা সমাধান হয়ে যায়। রাইট, অ্যাকচুয়ালি। তো আমি সবসময় এই কারণে যখন প্রবলেম সলভিং করতাম তখন সবকিছু বাদ দিয়ে আগে মানে জিনিসটা কি বলতেছে, মানে কি করতে চাইতেছে, কি আউটপুট চাইতেছে, কি বের করতে হবে সেই জিনিসটা আগে বের করার ট্রাই করি। তো যখন জিনিসটা বের করতে হবে তখন এবার বাকিটুকু তো সব সিনট্যাক্সের খেলা। তো এবার আমি এবার কোন সিনট্যাক্সটা কীভাবে দেবো, কোন ডাটা স্ট্রাকচার ইউজ করবো, কোন সর্টিং অ্যালগরিদম ইউজ করবো, সেটার উপর সব কিছু ডিপেন্ড করতেছে। জাস্ট আমাদের মেনলি বোঝা লাগতেছে যে কোন প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে, মানে প্রবলেমটা বুঝা। ওকে, সো আমি আসলে এখান থেকে একটা জিনিস আজকে উপলব্ধি করতে পারলাম আর কি, যে আসলে মানুষের লাইফে যেমন প্রবলেম আছে, আমরা যেমন প্রবলেমগুলো সলভ করি, একজন ডেভেলপার বা ইঞ্জিনিয়ার যাই বলি না কেন, সেও কিন্তু একটা ফিচার দিয়ে একটা প্রবলেমকে সলভ করে। এই যে আপনার যে প্রবলেম সলভিং যে চিন্তা শক্তি, এটা আসলে আপনার বিকাশটা করছে কিন্তু ক্লাস 9 থেকে, যে আপনি যখন অলিম্পিয়াডের কোয়েশ্চেনগুলো আপনি দেখতেছিলেন, যে যখন আমরা মজা পাচ্ছিলেন যে আচ্ছা এটা কীভাবে করা যায়, কীভাবে করা যায়। আজকেও কিন্তু আপনি সেম কাজটা করতেছেন, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, যে আপনি হয়তো বা কোনো একটা ফিচার দিয়ে কোনো একটা প্রবলেম সলভ করতেছেন, বা কোনো একটা প্রবলেমের সলিউশন করতেছেন, যেটা হয়তো বা আগে ছিল ম্যানুয়াল, এখন হচ্ছে আপনার ডিজিটালাইজ করছেন আর কি। সো এই জন্য আসলে এই সেক্টরটা আসলেই মজার, যে এখানে আসলে ডিফারেন্ট প্রবলেমের জন্য ডিফারেন্ট সলিউশন থাকে আর কি। এবং যখন একটা সলিউশন খুব বেটারভাবে রিপ্রেজেন্ট করা যায়, তখনই আসলে ওই প্রবলেমটা আমার কাছে মনে হয় 99%। সবচেয়ে ইয়া কি, একটা প্রবলেম নিয়ে ধরেন অনেকক্ষণ বসে আছে, কিন্তু যে মুহূর্তে প্রবলেমটা সলভ হয় এত পরিমাণে মজা লাগে, এটার মতো শান্তি মানে অনেক শান্তি লাগে। আমি তো তখন সবকিছু বন্ধ করে এবার ঘুমাই, মানে ভাল লাগতেছে। এবার এতক্ষণ ধরে আমি ঘুমাইতে পারি না, কোনো দিকে আমি ঘাম ছুটে যাইতেছে, কিন্তু যখনই সলভ করতে হবে তখন আমার তো সে এত পরিমাণে ভাল লাগে যে মানে মুখে প্রকাশ করার মতো না। রাইট, এই জন্য আসলে এই সেক্টরটা আসলে অনেক এনথুজিয়াস্টিক একটা সেক্টর। অনেক সময় দেখা যায় কি একই কাজ করতে করতে আমরা বোরিং হয়ে যাই। যেমন আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের কিন্তু ইন্টারেস্ট এক একজনের এক এক রকম ছিল। কারো হয়তো বা পুতুল ছিল, কারো হয়তো বা কার ছিল, যে আমি হচ্ছে কিছু কার নিয়ে হচ্ছে খেলাধুলা করব। আবার কারো শখ ছিল হচ্ছে গার্ডেনিং করা, এটাও কিন্তু আছে কিন্তু। তো ডিফারেন্ট আসলে আমরা যখন বড় হই আর কি, তখন আমাদের এই যে হবিগুলা বা এই যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটা আমাদের কিন্তু চেঞ্জ হইতে থাকে। আবার যখন একটা জিনিস অনেক দিন ধরে থেকে যায় তখন কিন্তু আসলে আর ভাল লাগে না। যেমন ফর এক্সাম্পল, আপনার কাছে কোনো একটা জিনিস যখন অনেক লং টাইম ধরে থাকে তখন ওই জিনিসের কিন্তু আর কোনো মজা থাকে না, যখন রিপিটেডলি আপনি জিনিসটা করতেছেন। এই জন্য কিন্তু আমরা সব কিছু চেঞ্জ করি। যেমন বলতে গেলে আমাদের পোশাক আশাক আমরা কিন্তু চেঞ্জ করি, কেন? নতুনত্ব আনার জন্য। তারপর আমাদের ব্যাগ চেঞ্জ করি, আমাদের ঘড়ি চেঞ্জ করি, রাইট? তো
তো সেমভাবে কিন্তু আমরা এই যে স্কুল থেকে কলেজে আসি, আমরা যদি চিন্তা করি যে আমি 20 বছর একটা স্কুলে পড়তেছি, তাহলে আমাকে ভালো লাগবে না, কিন্তু তো বোরিং লাগা শুরু করবে। তো সেমভাবে যে কিছু কিছু সেক্টর আছে যেখানে আসলে রিপিটেড কাজগুলো করতে 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 মানুষের বিরক্তি চলে আসে, বাট এই একটা সেক্টর যেখানে আসলে মজা লাগে, যে কারণ সবসময় নতুনত্ব, সবসময় নতুন জিনিস, যে আজ কালকে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে। যেমন একটা সময় রিয়েক্টটা কিন্তু ওপি ইউজ করা হতো, এবং রিয়েক্টটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস কম্পোনেন্ট ছিল। তারপর যখন ফাংশন আসছে লাইফটা অনেক ইজি করে দিয়েছে। তারপর এখন দেখেন যে রিয়েক্টের নতুন নতুন ফিচার আসছে, এখন আবার তো সার্ভারই রাইট। তো এই যে টেকনোলজিক্যাল যে চেঞ্জটা, এটা আসলে মানে মজা আর কি, যে আসলে এটা আসলে অ্যাডপ্ট করতে পারে। অনেকটা হচ্ছে কেমন আমরা গেম খেলি, তো গেমে যখন আপডেট আসতেছে এখন ভাবতে থাকি কি আপডেট আসবে এটা ইউটারে কি হবে, আমরা ওটাতে কি করতে পারি। তো এরকম প্রোগ্রামিং ক্ষেত্রে একবার একটা ফিচার আসতেছে। শুরুতে কিন্তু ওই মানে এআই আসে নাই, শুরুতে শুধু ওপেন এআই একটা প্লে গ্রাউন্ড ছিল, যেখানের মধ্যে জাস্ট কমান্ড দিলে একটা টেক্সট এডিটরের মতো এটা জাস্ট লিখে দিত, সবকিছু লিখে দিত। শুরুতে কিন্তু একদম এইভাবে চ্যাট আকারে আসে নাই। তো তখন জিনিসটা খুব একটা প্রচারও হয় নাই, যারা ইউজ করতো তারা করতো। পরে দিয়ে যখন আসছে নতুন জিনিস আসছে ওইটা, তখন এবার সবাই আরো ঝাঁপাইয়ে পড়ছে, নতুন জিনিস আরো ভালো লাগতেছে। এখন তো আরো এআই আরো মডেল আসছে, এখন তো ইমেজ জেনারেট করে দেয়, ভয়েস দিয়ে দেয়, তো কত কিছু চলে আসছে। তো এরকম নতুন নতুন আসতে থাকতেছে। এখন জাভা স্ক্রিপ্ট দিয়েও মানুষ এখন এআই ঝাঁপাই পড়তেছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে অনেক এআই মডেল এজেন্ট বানানো যাচ্ছে। তো নর্মালি যে এই নতুন নতুন জিনিসগুলো করার তার মধ্যে আলাদা একটা মজা পাওয়া যায়, যে এইভাবে করতেছি ওইরকম হয়ে যায়। আমি তো এতদিন এই জিনিসটা জানতাম না, এটা তো এমন হইতেছে, ভালো লাগতেছে। এই জন্য ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা আসলে কখনো বোর হবে না, কারণ এখানে নতুন নতুন ফ্রেমওয়ার্ক আসতেছে, নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে, নতুন নতুন ফিচার করার মতো হচ্ছে টুলস অ্যান্ড টেকনোলজিস আসতেছে। সো এই আসলে সেক্টরটা অলওয়েজ গ্রোয়িং ফেসে থাকবে আর কি। সো ওই ভাই, আপনার সাথে আসলে কথা বলে অনেক অনেক ভালো লাগলো, মানে অনেক অনেক জিনিসপত্র জানতে পারলাম এবং অনেক ইনসাইট পেলাম। থ্যাংক ইউ ফর কামিং। ধন্যবাদ। যদি নতুনদের উদ্দেশ্যে কোনো কিছু বলার থাকে আপনি চাইলে বলতে পারেন আর কি অডিয়েন্স। নতুনদের উদ্দেশ্যে যদি আমার বলার ইচ্ছা থাকে, সেটা বলবো হচ্ছে যে এআই এসে জব খেয়ে দিবে এরকম ভেবে মানে ভয় পেয়ে যাওয়া বা পিছায় থাকাটা আসলে উচিত না। যতটুকু সম্ভব প্রবলেম সলভিং করা, মানে লেগে থাকা, ফান্ডামেন্টাল জিনিসটা আরো ভালো করে শিখা, যাতে এআইকে শুধুমাত্র পার্টনার হিসেবে ইউজ করতে পারে, একটা প্রোডাক্টিভিটি টুল হিসেবে ইউজ করতে পারে, কিন্তু নিজের রিপ্লেসমেন্ট হিসেবে না ভেবে ওইটার একটা জাস্ট প্রোডাক্টিভিটি টুল হিসেবে ইউজ করা, এতটুকুই আর কি। যে ভেঙে না পড়তে, লেগে থাকে সবসময়, আর বি পজিটিভ অলওয়েজ। ওকে, সো আজকের পডকাস্টটা শেষ করলাম। জঙ্কার ভাইয়ের হচ্ছে কি আছে জীবনে দিয়ে। সো কি আছে জীবনে, দেখা যাক কি হয়।